ওভারিয়ান সিস্টের সমস্যার জন্য এক মহিলা 4 বছর ধরে 5খানা অকারণ ওষুধ খেয়ে খানতিনেক অসম্পূর্ণ সার্জারি করে ট্রেন, ফ্লাইট, হোটেল খরচে লাখ লাখ টাকা খরচ করে লিভার আর কিডনি ড্যামেজ নিয়ে আজ হুইল চেয়ারে গৃহবন্দী। ঠিক কাছাকাছি এক ধরনের সিস্টের সমস্যা নিয়ে আরেকজন পেশেন্ট 5 মাসের মধ্যে ট্রিটমেন্ট কমপ্লিট করে ট্রিটমেন্ট শেষ করার 2 মাসের মধ্যে আজ রাজস্থানে বেড়াতে চলে গেলেন তার স্কুলের বন্ধুদের সাথে। স্রেফ সঠিক সিদ্ধান্ত সঠিক সময় না হওয়ার কারণে আজ প্রথমজন নিজের উপর হারিয়ে ফেলেছেন বিশ্বাস। যদি মনে করে থাকেন ডাক্তার, হাসপাতাল আর ভালো টেকনোলজি থাকলে চিকিৎসা সম্পূর্ণ করা সম্ভব, তাহলে সেই ভাবনাটা সম্পূর্ণ ভুল। ভালো চিকিৎসা তখনই হবে যখন আপনি নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। ইন দ্য জার্নি অফ ইউর ট্রিটমেন্ট ইউ ক্যানট স্টে এনিমোর অ্যাজ এ প্যাসেঞ্জার, ইউ হ্যাভ টু বি এ পাইলট। তবেই আসবে চিকিৎসার সাফল্য। সেসব কথা বলার দিন আজ শেষ হয়ে গেছে। আমি তো ডাক্তারির ডও জানি না, আমি কি করে নিজের সিদ্ধান্ত নেব? নিতে হলে নিজেকেই স্বাস্থ্য নিয়ে পড়াশোনা করতে হবে, কারণ ভালো থাকার মূল মন্ত্র শেখায়নি আপনার স্কুল বা কলেজ। গাইনোকোলজিতে যে ভুলগুলো পেশেন্টরা আকছার করেন সেই নিয়ে বানিয়েছি গাইনোকোলজির ভুল সিদ্ধান্তের সিরিজ। আজকে এই সিরিজের প্রথম পার্টে 9খানা খুব সাধারণ ভুল এড়িয়ে নিজের জন্য সঠিক চিকিৎসা নির্বাচন করার কয়েকটা রাস্তা। ভুল নাম্বার 1, ডায়াগনোসিস না করে ট্রিটমেন্ট করিয়ে যাওয়া। ওভারিতে সিস্ট, বাল্কি ইউটেরাস, এন্ডোমেট্রিয়ামের থিকনেস বেশি, এ সবেতেই চাই অন্তত একটা প্রফেশনাল ডায়াগনোসিস, কারণ এগুলো নিজে কোনো অসুখ নয়, অন্য কোনো অসুখের বহিঃপ্রকাশ মাত্র। সুতরাং ডায়াগনোসিস এবং সম্ভাব্য কারণ খুঁজে না পেয়ে অন্ধকারে ঢিল ছুড়ে নিজের চিকিৎসা করা বা করানো এবং চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া আধুনিক যুগের নিরিখে বিজ্ঞানসম্মত নয়, বেশ বোকামির কাজ। প্রচুর ধরনের ওভারিয়ার সিস্ট হয়, প্রচুর কারণে ইউটেরাসের ভেতরের লাইনিং বা এন্ডোমেট্রিয়ামের থিকনেস বাড়তে পারে। তাই শুধু স্ক্যানে দেখা সমস্যাকে ছোট করার প্ল্যান নিয়ে ট্রিটমেন্ট করাতে থাকলে জীবন আটকে যাবে সেন্টিমিটার আর মিলিমিটারের মাপে। এটা ঠিকই, সমস্যাগুলোকে একদম মাইক্রোস্কোপের নিচে না রাখলেও অনেক সময়ই পূর্ণাঙ্গ ডায়াগনোসিস সম্ভব নয়, কিন্তু তবুও অন্তত কাজ চালানোর মতো ওয়ার্কিং প্রফেশনাল ডায়াগনোসিস অত্যন্ত জরুরি। না জানলে বারবার জিজ্ঞাসা করুন, বারবার পড়াশোনা করুন। আর হ্যাঁ, ওভারিয়ান সিস্টের কথা এলে আমাকে যেটা বলতেই হবে, কোন সিস্ট দেখা গেলেই আগে জানুন তা সিম্পল না কমপ্লেক্স সিস্ট, কারণ দুটো ট্রিটমেন্ট সম্পূর্ণ আলাদা। ভুল নম্বর 2, বয়সের সীমারেখা না জানা। আধুনিক মেডিকেল সায়েন্সের অনেক আন্তর্জাতিক গাইডলাইন এবং প্রোটোকল আছে যা পেশেন্টের বয়সের ওপর ভিত্তি করে কি ট্রিটমেন্ট করা উচিত তার ব্যাপারে সুস্পষ্ট ধারণা দেয়। যেমন 50 বছরের আগের ওভারিয়ান সিস্ট আর 50 বছরের পর অর্থাৎ মেনোপজ হয়ে যাওয়ার পরের ওভারিয়ান সিস্টের ট্রিটমেন্ট সম্পূর্ণ আলাদা। মেনোপজের আগের ফাইব্রয়েড আর মেনোপজের পরে তৈরি হওয়া ফাইব্রয়েড জাতীয় সমস্যার ট্রিটমেন্টে আকাশ পাতাল তফাৎ। 40 বছরের আগে অ্যাবনর্মাল ব্লিডিং এর ট্রিটমেন্ট শুধু ওষুধ দিয়ে সিমটম কন্ট্রোল করলেই চলে, কিন্তু 40 পেরোলে দাবার চালটা যায় উল্টে। তখন ব্লিডিং কমানোর থেকেও সব থেকে বেশি দরকার ব্লিডিং কেন হচ্ছে সেই ভেতরের কারণটা খুঁজে বার করা। গাইনোকোলজিক্যাল প্রচুর সমস্যার জন্য এই ধরনের বয়স ভিত্তিক আন্তর্জাতিক গাইডলাইন রয়েছে। এটা ঠিকই, আপনার পক্ষে সবকটা গাইডলাইন জানা সম্ভব নয়, তবে খানিকটা ধারণা থাকলে ডাক্তারকে সেটা অন্তত জিজ্ঞাসা করতে ভুলে যাবেন না। ভুল কারণ 3, কারণ না জেনে অ্যাবনর্মাল ব্লিডিং এর ট্রিটমেন্ট। অনেকেই মনে করেন ব্লিডিং এর ট্রিটমেন্টের উদ্দেশ্য বোধহয় ব্লিডিং কে কমানো বা ব্লিডিং কে রেগুলারাইজ করা। এরকম প্ল্যান রীতিমতো বিপজ্জনক, কারণ ব্লিডিং এর কারণ খুঁজে বার না করতে পারলে শুধুমাত্র ওষুধ দিয়ে ব্লিডিং বন্ধ করে চটজলদি সমাধান হয় ঠিকই, কিন্তু ভবিষ্যতে বড়সড় ফাঁদে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিরকম? দুটো স্পেশাল ক্ষেত্রের কথা দেখুন। 40 পরে অনিয়মিত ব্লিডিং। 40 বছরের পরে ব্লিডিং এর কারণ না খুঁজে এলোপাথারি সিমটম কন্ট্রোলের জন্য ওষুধ খেয়ে যাওয়ার অর্থ ইউটেরাসের ভেতরে কোনো চিকিৎসাযোগ্য অসুখকে আরো ছড়িয়ে পড়ার সুযোগ দেওয়া। 40 আগে ব্লিডিং এর সমস্যায় ইউটেরাসে গুরুতর সমস্যা পাওয়ার সম্ভাবনা স্ট্যাটিস্টিক্যালি কম, তাই তখন ওষুধ খেয়ে ট্রিটমেন্ট এবং সিমটম কন্ট্রোলের চেষ্টা চলতে পারে কয়েক মাস। কন্ট্রোল না হলে তখন প্রশ্ন আসে কারণ খোঁজার। এদিকে 40 পর মহিলাদের পলিপ, ক্যান্সার এবং প্রিক্যান্সার হওয়ার সম্ভাবনা সংখ্যাতত্ত্বের হিসেবে খানিকটা বেড়ে যায়। আপনার দুশ্চিন্তা যাতে না হয় সেই জন্য ডক্টররা অনেক সময়ই এই ধরনের তথ্য সরাসরি না দিয়ে আপনাকে সঠিক ট্রিটমেন্ট করার পরামর্শ দেবেন। কিন্তু আপনার যদি পড়াশোনা না করা থাকে তাহলে আপনার কাছে সে ডাক্তারের সে সিদ্ধান্ত মনে হতে পারে বাড়াবাড়ি। তাই ডাক্তারের প্রেসক্রিপশনে লেখা থাকলেও নিজে সচেতন না হলে আপনার ট্রিটমেন্ট হাতছাড়া হয়ে যাওয়ার
সম্ভাবনা প্রবল। এই ক্ষেত্রে মেনোপজের পরের ব্লিডিং এর কথা না বলে থাকা যাচ্ছে না। পোস্ট মেনোপজাল ব্লিডিং, মেনোপজের পর যে ব্লিডিং হয় তার নাম পোস্ট মেনোপজাল ব্লিডিং। নাম মেনোপজ হলেও পিরিয়ড কখনো ফিরে আসে না, আসতে পারে না। মেনোপজের পরের ব্লিডিং গুলো যেহেতু প্রথমে অল্প বিস্তর হয়ে নিজে থেকেই বন্ধ হয়ে যায়, পেশেন্ট মনে করেন আর বোধহয় আমার ট্রিটমেন্টের দরকার নেই, তাই ডাক্তারের কাছে যান না। আর এখানেই শুরু আরেক ভুল। ডক্টরের কাছে না গেলে বিলিতি ডিগ্রি থাকা ডাক্তার, ঘা চকচকে হাসপাতাল আর বিশ্ববিখ্যাত নানা টেকনোলজি আপনার দেশে থাকলেও শুধুমাত্র সিদ্ধান্ত নেওয়ার ভুলে ছড়িয়ে যাবে সমস্যা। ভুল নম্বর 4, লিভার ড্যামেজ। গাইনোকোলজিক্যাল অর্গানগুলো হরমোনের কথায় ওঠে বসে, তাই অনেক সময় ব্লিডিং এর ট্রিটমেন্টে হরমোনের ওষুধ খেতে হয়। নজর না রাখলে কিছু হরমোন লিভার ড্যামেজ শুরু করে দিতে পারে। এই সময় তাই কড়া নজর রাখা প্রয়োজন। ওষুধ খেয়ে সিমটম কন্ট্রোল হয়ে গেলে আপনি যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, তখন সেসব দীর্ঘমেয়াদী ওষুধ লিভার ড্যামেজ করে দিচ্ছে কিনা। এর জন্য খুব সাধারণ দুটো উপায় আছে। 1, নিজে পড়াশোনা করা, জানা। 2, ডাক্তারের কাছে জিজ্ঞাসা করতে ভুলে না যাওয়া। কারণ সন্দেহ হলেই সামান্য এলএফটি ব্লাড টেস্ট করিয়েই লিভারের অবস্থা আপনি নিজেই জেনে নিতে পারবেন। এলএফটিতে এএলটি, এলপি বা অ্যালফস বলে যে টার্মিনোলজি গুলো থাকে, সেগুলো পারার অর্থ আপনার লিভারের কোষ নরমালের থেকেও একটু বেশি ভাঙছে। ডায়াগনোসিস সিম্পল, মনে আসাটাই দামি। একটু সতর্ক থাকলেই তার সঠিক চিকিৎসা আপনার হাতের মুঠোয়। নয়তো ভবিষ্যতে গাইনোকোলজিক্যাল সমস্যা থেকে লিভারের প্রবলেমই আপনার জীবনের বড় হেডলাইন হয়ে দেখা দেবে। ভুল 5, অ্যানিমিয়াতে সেরাম আয়রন পরীক্ষা না করা। আমার 2007 সালে একবার অ্যানিমিয়া হয়েছিল, আর গত বছরে 3 বার অ্যানিমিয়া হয়েছে। এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। অনেকেই আমরা মনে করি অ্যানিমিয়ার ট্রিটমেন্ট বোধহয় শুধু কমে যাওয়া হিমোগ্লোবিনকে বাড়িয়ে রাখা। ভুল। নেপথ্যের কারণ খুঁজে না পেলে সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্টের শুধু সুযোগে যে আমরা হারাবো তা নয়, হতে পারে জীবন সংশয়। মেয়েদের যেহেতু প্রতি মাসেই পিরিয়ড হয়, তাই হিমোগ্লোবিন কমে গেলেও অনেকে ধরেই নেন যে বোধহয় পিরিয়ডের কারণেই হয়েছে। কিন্তু এছাড়াও যে আরো কয়েকশো কারণ থাকতে পারে, সে ব্যাপারটার দিকে মনোযোগ রাখা অত্যন্ত দরকার। অবশ্যই সে কারণ আপনি খুঁজবেন না, তবে অ্যানিমিয়া ফিরে ফিরে আসতে থাকলে ডাক্তারের কাছে গিয়ে বারংবার প্রশ্ন করা প্রয়োজন, কেন এমনটা হচ্ছে। এই প্রসঙ্গে বলি, শুধু হিমোগ্লোবিন চেক করা যথেষ্ট নয়, দেখা দরকার আপনার রক্তের সেরাম আয়রন কেমন আছে। এতে শরীরের রক্ত তৈরির অন্দরমহলের গল্পটা আপনার সামনে উঠে আসবে। সেরাম আয়রন করতে যেহেতু খরচ খানিকটা বেশি, তাই অনেকেই এ টেস্ট এড়িয়ে যান। তার বদলে করান প্রায় অর্থহীন এক ধরনের টেস্ট, যার নাম ফেরিটিন। ফেরিটিন এক ধরনের অ্যাকিউট ফেজ প্রোটিন। শরীরে কোনো ইনফেকশন, ইনফ্লামেশন, এমনকি সর্দি হলেও ফেরিটিনের মাত্রা বাড়তে কমতে পারে। তাই ফেরিটিন ট্রান্সফেরিন টাইপের টেস্ট করে সময় আর টাকা নষ্ট করবেন না, করুন সেরাম আয়রন। তা না করা থাকলে আপনার হিমোগ্লোবিন 10-11তে পৌঁছে গেলেও অনেক সময়ই দেখা যায় আপনার শরীরে আয়রনের পরিমাণ প্রায় শূন্য। তাই অ্যানিমিয়ার সমস্যাকে গুরুত্ব দিয়ে ভাবুন, তার কারণ খুঁজুন। কারণ খুঁজতে অনেক সময় লাগবে, কিন্তু তবুও ট্রিটমেন্টের কন্ট্রোল নিজের হাত থেকে ছেড়ে দেবেন না। ভুল 6, জল কম খাওয়া। গাইনোকোলজিক্যাল যে কোনো সমস্যাতেই তলপেটের নানা সমস্যা হয়, ব্যথা, আড়ষ্ট হয়ে থাকা, এরকম আরো অনেক কিছু। এই সময় যদি সাথে কনস্টিপেশন থাকে, তাহলে কোনো মতেই আপনার গাইনোকোলজিক্যাল সিম্পটম যেতে চাইবে না। কনস্টিপেশনের দুটো কারণ আমাদের চোখ এড়িয়ে যায় খুব সহজেই। সময় থাকতে যথেষ্ট জল না খাওয়া, আর ভালো করে হাঁটা চলা, এক্সারসাইজ না করা। যথেষ্ট জল আর নিয়মিত এক্সারসাইজ শুধুমাত্র কনস্টিপেশন থেকে রক্ষা করে তা নয়, ডিপ্রেশন থেকে দুর্বলতা, ক্যান্সার প্রতিরোধ থেকে ডায়াবেটিস, সবেরই ওষুধ এই দুটোই। জল না খেলে বারংবার ইউরিন ইনফেকশনও হবে, তখন তলপেটের বিভিন্ন সমস্যায় নাজেহাল হবেন আপনি এবং আপনার ডাক্তার। চিকিৎসা বিজ্ঞানে আপনার বিশ্বাস উঠে যাবে। ভুল 7, স্ক্যান হলে রিজিয়নের খোঁজ রাখুন। স্ক্যান করলে খেয়াল রাখুন শরীরের কোন পার্টের, অর্থাৎ শরীরের কোন রিজিয়নের স্ক্যান হচ্ছে। অনেক সময় পেশেন্টরা উপর পেটের স্ক্যান করেন, অর্থাৎ আপার অ্যাবডোমেনের স্ক্যান করে ভেবে নেন তাদের বোধহয় লোয়ার অ্যাবডোমেনে গাইনোকোলজিক্যাল কোনো প্রবলেম নেই, বা উল্টোটা। তল পেটের স্ক্যান করলে ভেবে নেন তাদের আপার অ্যাবডোমেনের গল ব্লাডার একদম ঠিক আছে। স্ক্যান আপনার মোবাইল ফোনে তোলা একটা ছবির মতো। আপনি যদি আমার দিকে তাকিয়ে ছবি তোলেন এই মুহূর্তে, তাহলে সেই ছবিতে দিল্লির তাজমহলের ছবি উঠবে না। তেমনি দিল্লির তাজমহলের ছবি তুললে সেখানে হয়তো আমি থাকবো না। তাই সতর্ক হওয়া প্রয়োজন। জানুন কোন রিজিয়নটুকুর স্ক্যান হচ্ছে। ভেবে দেখলেই বুঝবেন কেন ব্যাপারটা রীতিমতো গন্ডগোলের। তলপেটে ব্যথার জন্য অনেক সময় আমরা তলপেটের আল্ট্রাসাউন্ড করি, ভেবে নিই যে বোধহয় সমস্ত ইনভেস্টিগেশন হয়ে গেল। কিন্তু তলপেটে অনেক ব্যথার কারণ গাইনোকোলজিক্যাল নয়, তখন প্রয়োজন তলপেটে
তলপেটের পেছনে পিঠের তলার দিককার মেরুদণ্ড বা স্পাইনের ছবি তোলা। স্পাইনে আলাদা করে এমআরআই না করলে সেই ছবি তলপেটের স্ক্যানে ওঠে না। এমনকি তলপেটে বা পেলভিসের এমআরআই করা থাকলেও তাতে তলপেটের পেছনের স্পাইনের যথেষ্ট ভালো ছবি আসবে না। সুতরাং স্ক্যান, এমআরআই, সিটি স্ক্যান করার সময় দুবার ভাবুন যে শরীরের ঠিক কোন রিজিয়নের স্ক্যান হচ্ছে, আর বাকি যে জায়গাটার স্ক্যান হচ্ছে না সেখানে কোনো সমস্যা লুকিয়ে বসে নেই তো। তার মানে নিশ্চয়ই এমন নয় যে তলপেটের সমস্যার জন্য আপনি হাতের বুড়ো আঙ্গুলের এমআরআই করিয়ে নেবেন। তবে প্রাথমিক চিকিৎসায় সাড়া না পেলে দরকার আপনার কমন সেন্স। ভুল 8, ব্লাড টেস্ট করে মেনোপজ দেখা। মেনোপজ হয়েছে কিনা তা কনফার্ম করার একটিমাত্র উপায় গত 12 মাস ধরে আপনার ব্লিডিং সম্পূর্ণ বন্ধ আছে কিনা সেটা জানা। ধৈর্য হারিয়ে অনেকেই শর্টকাট ব্লাড টেস্ট করে দেখতে চান, অনেকেই এফএসএইচ বা এএমএইচ টেস্ট করার। আসলে মেনোপজ দেখতে এ ধরনের ব্লাড টেস্টের কোনো ভূমিকা নেই। সামান্য একটা টেস্টের এত নিয়ম কেন? কিছু ক্ষেত্রে ডাক্তারদের পেশেন্টদের মেনোপজ হয়েছে কিনা ভেবে তারপর ওনার ট্রিটমেন্ট করতে হয়। মেডিকেল কলেজে এভাবেই ডাক্তারদের পড়ানো হয়েছে, সারা পৃথিবীতেই তাই। এই সময় মেনোপজের আসল সংজ্ঞার উপর ভিত্তি না করে ব্লাড টেস্ট করে সিদ্ধান্ত নিলে চিকিৎসা বিভ্রাট হওয়া অসম্ভব নয়। আসলে ব্লাড টেস্ট করে যদি কেউ ভাবেন পেশেন্টের মেনোপজ হয়ে গেছে, তখন পেশেন্টকে পোস্ট মেনোপজাল ভেবে হয়তো কিছু ট্রিটমেন্ট করা হবে না, বা এমন ট্রিটমেন্ট করা হবে যে চিকিৎসা হাঁটবে ভুল রাস্তায়। আবার উল্টোটা ভাবুন, ব্লাড টেস্ট করে হয়তো ভাবলেন মেনোপজ হয়নি, এদিকে মেনোপজ হয়ে গেছে, আবার আপনি আর ডাক্তার হাঁটবেন ভুল রাস্তায়। ব্যাপারটা যথেষ্ট গুরুতর। ব্লাড টেস্ট করে মেনোপজ দেখে এতখানি চিকিৎসা বিভ্রাট হওয়ার সম্ভাবনা যে ইংল্যান্ডের রয়্যাল কলেজে এমআরসিওজি পরীক্ষা দিতে যাওয়ার সময় কোনো গায়নোকোলজিস্ট যদি এফএসএইচ টেস্ট করে মেনোপজ হয়েছে কিনা দেখতে চান তাহলে তাকে তৎক্ষণাৎ ফেল করিয়ে দেওয়া হয়। প্রাকৃতিক মেনোপজ, বিশেষত যে মেনোপজ 45-এর পরে হয়, সেখানে এফএসএইচ টেস্ট করার কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা নেই। এ নিয়ে আমি প্রচুর আর্টিকেল লিখেছি, লিংক রইল নিচে, উৎসাহীরা পড়ে নিতে পারেন। ভুল নয় নিজের জন্য সময় না দেওয়া। যে কোনো গায়নোকোলজিক্যাল সমস্যা তো বটেই, শরীরের অন্য প্রায় সব সমস্যাতেই দরকার নিজের দিকে যথেষ্ট নজর দেওয়া, খানিকটা মি টাইম। ওষুধ, ইনজেকশন অনেক পরের কথা, চাই মি টাইম। দরকার ঠিকঠাক সময় জল খাওয়া, রাত না করে ঘুমানো, সকালে উঠে পড়া, ঠিক সময়ে খাওয়া, খাবারে কোয়ালিটি প্রোটিন রাখা, আর এক্সারসাইজ এবং হাঁটা চলা করা। মনে প্রশ্ন এলে তার উত্তর যেন এমন না হয় আমার সময় নেই। নিজের জন্য যদি সময় থাকতে সময় না দিতে পারেন তাহলে ভালো ডাক্তার আর হাসপাতালে সঠিক ট্রিটমেন্ট হলেও সেই চিকিৎসা ব্যর্থ হতে বাধ্য। পরিশেষে বলি, আজ টেকনোলজি আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে নিজের সমস্যা সম্বন্ধে সমস্তটুকু জেনে ডাক্তারের সাথে সঠিকভাবে কথাবার্তা বলে নিজের চিকিৎসাকে ঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া মোটেই অসম্ভব নয়। তবে তার জন্য চাই স্বাস্থ্য নিয়ে নিরপেক্ষ সোর্স থেকে পড়াশোনা করার খানিকটা অভ্যাস তৈরি করা। আজ এই পর্যন্তই। শিগগিরই দেখা হবে অন্য আরেকটা রিসার্চ আর্টিকেল নিয়ে।